কি বিশ্বকাপের রাত বিরাতে খেলা দেখতে দেখতে একটু হাঁপিয়ে গেছেন নাকি? হাঁপিয়ে যাওয়ার মতো কোনো সেই সুযোগ আসলে আপনার কাছে থাকার কথা না, কারণ আরো একটা দুর্দান্ত দিন গেছে বিশ্বকাপে। কথা বলার কত কিছু আছে দেখেন, মানে নেদারল্যান্ডস জাপানের ম্যাচটা নিয়ে কথা বললে পুরো দিন কাটিয়ে দিতে পারেন। আপনি কথা বলতে পারেন সুইডেনের আইয়ারিকে নিয়ে, আপনি কথা বলতে পারেন আমার দিয়ালোকে নিয়ে, আর পরে আপনি ভুলে যাবেন হয়তো 7-1 গোলের জয়ের কথা, মানে জার্মানি যাদেরকে হারিয়েছে, দ্য নিউ ব্রাজিল, কুরাসাও। জোকস অ্যাপার্ট, না কাউকে খোঁজা দিলাম না, আপনাকে ওয়েলকাম করছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। আমরা একটু কথাই বলতে চাই বিশ্বকাপের এই দিনের, অর্থাৎ চতুর্থ দিনের সেরা সব মুহূর্ত নিয়ে। অনেকগুলো আলোচনা আছে, মানে আলোচনার ভিতরে একটা বোধহয় এরকম হতে পারে, যদি আমরা জার্মানি এবং কুরাসাওয়ের ম্যাচ দিয়ে শুরু করি, 7-1 ব্যবধানের জয় জার্মানির, এটা নিয়ে তো অনেক আলোচনা করা যেতে পারে। জার্মানি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওয়ের সঙ্গে 7-1 গোলে জিততেই পারে, কিন্তু কেউ যদি এই আলোচনা নিয়ে আসে যে ভাই 48 দেশের বিশ্বকাপে এইরকম দরকার ছিল কিনা, মানে 48 দেশের বিশ্বকাপ হলে তো এরকম এক পেশে ম্যাচ হবেই, এটা নিয়ে যদি কেউ আলোচনা করে যে কেন 48 দেশের বিশ্বকাপ খেলে, সেটা লেজিট আলোচনা কেন 48 দেশের বিশ্বকাপের আগে কি এই ধরনের রেজাল্ট হয়নি? হয়েছে। এর আগে তো আপনার 7 গোলের ম্যাচ হয়েছে 4টা, তার ভেতরে একটা তো একটা ব্রাজিলকে হারিয়েছে জার্মানি, জার্মানি 8 গোলেও হচ্ছে কি 8টা গোল দিয়েছে সৌদি আরবকে, সেটাও আছে। ব্রাজিলের 7 গোল দেওয়ার রেকর্ড রয়েছে। সো এটা কিন্তু নতুন কিছু না। সুতরাং 48 দেশের বিশ্বকাপ হয়েছে দেখে আমরা ধরনের কুরাসাওয়ের মতো স্টোরিগুলো আমরা জানতে পেরেছি। আপনি চিন্তা করেন এই ম্যাচে যখন কুরাসাও গোল দিল, যখন ম্যাচটা 1-1 গোলের সমতায় আসলো, তখন কি মনে হচ্ছিল? তখন তো মনে হচ্ছিল 48 দেশের বিশ্বকাপটা সুন্দর। ওই মুহূর্তটা আপনি ওইটাও বাদ দেন, ধরলাম যে ঠিক আছে জার্মানি 7-1 গোলে জিতেছে, 7-1 গোলে উড়িয়ে দিয়েছে তারা কুরাসাওকে, যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে। যে কুরাসাও দেশটা হচ্ছে এতটুকু, তাই না, মানে ওটা কটা বাংলাদেশের সমান হয় আপনি এভাবে হিসাব করেন। সেই দেশটা যখন বিশ্বকাপে গোল করে, আপনি ওই অনুভূতিটার ব্যাখ্যা কি দাঁড় করাতে পারেন? বা ওই ম্যাচ শেষে 7-1 গোলে আপনি হেরেছেন, হারের পরে সেন্টার সার্কেলে জার্মানির ফুটবলার, কুরাসাওয়ের ফুটবলার যখন এক হয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন, ওইটাই তো আসলে ফুটবল, ওইটাই তো আসলে ফুটবল বিশ্বকাপের এসেন্স। অথবা এই যে আমরা 181তম দেশ, মানে ফিফা র্যাঙ্কিং লেটেস্ট আপনি তো ওইটাই বলে দেন না, আর কি আমাদের উন্নতি হয়েছে? হয় নাই। আমরা যে এখানে এসছি বিশ্বকাপ কভার করতে, এবং এখানে যখন আমরা বলি যে আমরা বাংলাদেশ থেকে এসছি, আর্জেন্টাইন ফ্যানরা আমাদেরকে জড়িয়ে নেন, ব্রাজিলিয়ান ফ্যানরা আমাদেরকে জড়িয়ে নেন, বাকিরা সবাই জানেন আমাদের ফুটবলের গল্প। তো বিশ্বকাপ তো আসলে শুধুমাত্র 32 দেশ বা 48 দেশের জিনিস নয়, এ তো আসলে পুরো একটা সব মিলে বিশ্বের কাপ। দেখেন এই জায়গায় ওই গোলটা যখন হলো, ডিক অ্যাডভোকেট তিনি হচ্ছে তার চোখের পানি তিনি মুছছিলেন। পুরো একটা দেশের ধরেন কুরাসাও 100 বছর পর যখন তারা হচ্ছে গিয়ে চিন্তা করবে, বা তাদের হিস্ট্রি যখন হচ্ছে আবার নতুন করে লেখা হবে, তখন লিবানো সেই গোলটার কথা হচ্ছে সবাইকে মনে করতেই হবে। কারণ ওই গোলটা তখন মনে হচ্ছিল, কারণ জার্মানির তো আপনার এভাবে হুটহাট করে ছোট ছোট দলের বিপক্ষেও হচ্ছে গিয়ে ওদের খাবি খাওয়ার রেকর্ড রয়েছে। গেল 2বার তারা বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে, গেল 2বার তারা বিশ্বকাপের প্রথম ম্যাচও জিততে পারে নাই। সেই জার্মানি কি আরো একবার অঘটনের শিকার হবে কিনা, সেইটা তারা কামব্যাক করেছে। দিন শেষে যেভাবে কামব্যাক করেছে, মানে মনে হতে পারে আপনার কাছে জার্মানি ইজ কামিং ব্যাক। জার্মানিকে নিয়ে এবার অনেকেই হাই এক্সপেকটেশনস রাখছেন, এবং এটা হয়তো খুব কংক্রিটলি কেউ বলছেন না, কিন্তু এই দলের পক্ষে সেই পোটেনশিয়াল আছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। মানে জুলিয়ান নাগলসমান যে ক্ল্যারিটি নিয়ে কথা বলেন, তিনি এই ম্যাচ শেষেও বলছেন যে ওই মুহূর্তটা, মানে স্টার্টিংটা তার খুব একটা মনোভূত হয়তো হয় নাই। একটু সে কি হতে পারে, একটা টুর্নামেন্টে যখন বিশ্বকাপ আপনি শুরু করছেন, শুরুতেই আপনি একেবারে খুব ধারালো ফুটবল খেলবেন এমনটা নাও ঘটতে পারে। তো তারপরে গিয়ে জার্মানির মতোই খেলেছে, এবং জার্মানি যে 7-1 গোলে জিতেছে, এইটা এখন একটা বার্তাই দিয়েছে, যতই কুরাসাওয়ের সঙ্গে হোক না কেন। এবং জার্মানিকে এখন, মানে জার্মানি গত 2বারের ওই বাধাটা তো পার হতে হবে। জার্মানি 14 ওয়ার্ল্ড কাপ উইনার, 18 আর 22 গ্রুপ স্টেজ পার হওয়া হয় নাই। রাতারাতি ওই জায়গায় যাওয়ার জন্য প্রথমে তো আগে ফার্স্ট হার্ডলটা আপনাকে পার করতে হবে, ওইটা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। সেখান থেকে জার্মানি একটা বড় আত্মবিশ্বাস পেয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর কুরাসাওয়ের ওই ঘটনাটা এইবারের বিশ্বকাপের অন্যতম সেরা ঘটনা হয়ে থাকবে, ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের এক হয়ে থাকাটা। এবং জার্মানির পারফর্মারদের, মানে উন্দাস থেকে শুরু করে কাই হাভার্টস বা লেরয় জানে, সবার কাছ থেকে যে পারফরমেন্স আপনি পেয়েছেন, এটা জার্মানিকে হয়তো কনফিডেন্স দেবে। টুর্নামেন্ট যত সামনের দিকে যাবে এই ধরনের কনফিডেন্স প্রয়োজন হয়, এবং আপনি যখন এই গোলের খাতা খুলতে থাকবেন, মানে আমার মনে আছে 2002 ওয়ার্ল্ড কাপে মিরোস্লাভ ক্লোজা যেই গোলের দিকে যাচ্ছিলেন, তার অন্যতম কারণ ছিল সৌদি আরবের সঙ্গে তিনি ভালো করছেন, একটা বড় গোল হয়েছিল। তো ওই নাম্বারস গুলো তো আপনার ওয়ার্ল্ড কাপ অনেক সময় দরকার হয়। এবং এই ম্যাচটা জার্মানিকে আরো আপনার হেল্প করবে কি, আপনি ফ্লোরিয়ান ভার্টস, কাই হাভার্টস, জামাল মুজিয়ালা
তাদেরকে দিয়ে আপনি একসাথে হচ্ছে গিয়ে স্টার্টটা করাতে পারলেন। দেখেন উন্দাভ এবং ভোল্টামাডা এই দুজন হচ্ছে নাম্বার 9, তাদেরকে কিন্তু আজকের ম্যাচে কিন্তু শুরুতে রাখা হয়নি। এবং এই জায়গাটা আপনি একটা জিনিস মনে করতে পারেন, এই উন্দাভকে নিয়ে কিন্তু নাগেলসম্যান ডিরেক্টলি তিনি বলেছিলেন যে উন্দাভকে দিয়ে সাম কেসেস মনে হয় তার হয় না। তারপরে আবার তিনি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তার স্ত্রীর কাছে, উন্দাভের স্ত্রীর কাছে। সেই উন্দাভ যখন তার ঘরের মাঠে গোলটা করেছিলেন ফ্রেন্ডলি ম্যাচে, তখন মোটামুটি এটা নিশ্চিত যে না, উন্দাভ বিশ্বকাপে যাচ্ছেন, গোল করেছেন এই ম্যাচেতেও। কিন্তু এই ম্যাচের এই মোড়ক যদি আমরা ছাপিয়ে যে না ঠিক আছে, জার্মানির একটা ভালো স্টার্ট হয়েছে, কুরাসাওয়ের গল্পটা বা ডিক অ্যাডভোকাটের নতুন রেকর্ডটা যে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে তিনি দাঁড়িয়েছেন, নাগেলসম্যান দাঁড়িয়েছেন, মানে একই ম্যাচে দুটো কন্ট্রাস্টের দুটো গল্প হয়েছে। আবার ডিক অ্যাডভোকেট এই রেকর্ডটা 3 দিনের মাথায় ভাঙলেন। উগো ব্রোস যিনি কোচ ছিলেন তিনি ওই রেকর্ডটা গড়েছিলেন, তারপরে সেটা আবার টেনে নিয়ে আসা হলো সাউথ আফ্রিকার কোচ যিনি বেলজিয়ান ফুটবলার ছিলেন, ক্লাবের ফুটবলার, তার রেকর্ডটা 3 দিন বাদেই ডিক অ্যাডভোকেট ছাড়িয়ে গেলেন। এইসব রেকর্ডের মোড়কে আমরা জার্মানির ম্যাচটাকে বা কুরাসাওয়ের ম্যাচটাকে সরিয়ে রেখে আমার মনে হয় এটা এক বাক্যে আপনিও স্বীকার করে নেবেন যে আমরা বিশ্বকাপের সেরা ম্যাচ দেখে ফেলেছি এখন পর্যন্ত। মানে সাহসের উচ্চতা দেখেন, এটা একটু মানে রূপক অর্থে বললাম, কারণ ওই গোলটা কামাদার, কিন্তু গোল তো আসলে কামাদার না, কামাদার কপাল যে তার মাথায় ওটা লেগেছিল, কিন্তু গোলটা তো এর আগে ওগোয়া যিনি বদলি নেমেছিলেন তার মাথায় লেগে গেল। আপনি খেলছেন নেদারল্যান্ডসের সঙ্গে, যে নেদারল্যান্ডস একটা মজার স্ট্যাট দিই, বিশ্বকাপে 2006 সালের পরে তারা মানে রেগুলেশন টাইমে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই। হ্যাঁ, সেই নেদারল্যান্ডের সঙ্গে আপনি খেলতে নেমেছেন, আপনি জাপান, এবং আপনি দুবার পিছিয়ে পড়েছেন। দুবার পিছিয়ে পড়ে ওই স্টেডিয়ামে আপনি ম্যাচের শেষ অংশে গিয়ে একটা সেট পিস থেকে আপনি ওইভাবে লাফিয়ে উঠেছেন। এইসব ভার্জিল ফন ডাইক, ওই হাই টাইট, এই সব কিছু টোপকে, এটারে তো সাহস বলে। এটাকে তো মনে হয় বলে যে হারার আগে হারবো না না না। আরো একটা স্ট্যাট দিই, এই জাপান শেষ 7 ম্যাচ তারা অপরাজিত। এই 7 ম্যাচের মধ্যে তারা কাদের সাথে খেলেছে? ব্রাজিলের এগেইনস্টে খেলেছে, ইংল্যান্ডের এগেইনস্টে খেলেছে, নেদারল্যান্ডসের সাথে তারা এই ম্যাচটা ড্র করলো। সুতরাং এই জাপান হচ্ছে সাহসের দিক থেকে বলেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের দিক থেকে বলেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা কাদেরকে বিদায় করেছিল সেটা হচ্ছে কি আমরা বলেছি। সো ওই হিসেব করলে আপনার জাপানের জন্য একটা স্ট্রং স্টার্ট হয়েছে, এবং এই স্টার্টটা কেন এবার হতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। মিতোমা ইনজুরিতে পড়লেন, মিনামিনোকে আপনি পাচ্ছেন না, এন্ডো একেবারে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্ট ইনজুরিতে পড়ে অবসরেই চলে গেলেন। সুতরাং এই জাপান টিমটা কি করবে সেইটার ব্যাপারে একটা ইয়ে ছিল, কিন্তু ওই মানে স্টার্টটা দেখেন। এন্ডোর কথাটা তুলে ভালো করেছেন। এন্ডো মানে একরকম একটু ক্ষোভেই অবসরে চলে গেলেন, যে না, তাকে দলে নিয়ে আবার বাদ দেওয়া হলো, কারণ তিনি ওয়ার্ল্ড কাপ জুড়ে কন্টিনিউ করতে পারবেন না। সেটা নিয়ে কোচের মন খারাপও আছে, কোচের উপরেই হয়তো তিনি কিছুটা মন খারাপ করেছেন। কিন্তু ম্যাচ শেষে এন্ডোর জার্সিটা তুলে ধরে জাপানের ফুটবলাররা সেলিব্রেট করছেন। জাপান যেভাবে এই ম্যাচ জিতে, ডালাসে ম্যাচটা জেতার পরে যেভাবে বেরিয়েছে, ওইটা আমার কাছে মনে হয় যে ইটস এ স্টেটমেন্ট যে জাপান হারার আগে হারবে না, এবং জাপান এখন যে কোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে। আপনি কাতারের রেজাল্ট দেখেন, আপনি সাউথ কোরিয়ার রেজাল্ট দেখেন, আপনি রেজাল্ট দেখেন জাপানের। এশিয়ান টিমগুলোর স্টার্ট এইবারের ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় খুব ভালো হয়েছে। এবং এই ম্যাচের মানে যারা নাই তাদের কথা তো বললেন, যারা ছিলেন, মানে নাকামুরার কথা একটু বলি। বল যেখানে নাকামুরা সেখানে, মানে দেপল না। হ্যাঁ, না, আমরা যেখানে বসে আছি দেপল এখান থেকে কয়েকশো মিটার দূরেও অবস্থান করছেন, বেশি দূরেও না। তো বল যেখানে সেখানে নাকামুরা আছেন। নাকামুরা নাই কোন জায়গায়, এবং নাকামুরার পজিশন কি? উইং ব্যাক। তার কাছ থেকে আপনি গোল পাচ্ছেন, তার কাছ থেকে আপনি অ্যাটাক পাচ্ছেন, আপনি 3 ব্যাক খেলাচ্ছেন নেদারল্যান্ডসের সঙ্গে। এইটা তো একটা হেলদি টিমের কথা বলে। এবং মানে এই জায়গায় আপনি জাপানের কামব্যাকটা দেখুন। ফার্স্ট হাফে এই ম্যাচ ছিল হচ্ছে গোললেস, সেকেন্ড হাফে 4টা গোল হলো, 2বার গোল দিয়ে 2বারই হচ্ছে গিয়ে নেদারল্যান্ডস তারা গোলটাও কনসিড করলো। আপনি বড় টুর্নামেন্টে কিন্তু ফন ডাইকের কাছ থেকে আপনি কখনো গোল দেখেন নাই, তিনি হচ্ছে গিয়ে এই ম্যাচটাই গোল করলেন। কিন্তু বড় টুর্নামেন্ট গুলোতে, হ্যাঁ, নাকামুরা যার কথা বলা হচ্ছিল, সেই নাকামুরার হচ্ছে গিয়ে যেভাবে তিনি ম্যাচটাতে ওই মোমেন্টেই ইকুয়ালাইজ করলেন, ওইটাই কিন্তু জাপানকে আলটিমেটলি এই ম্যাচেও যে জাপান কিছু করতে পারে, যে সাহসের কথা আপনি বলছিলেন, সেই সাহসের শুরুর সাহসটা বা ধাক্কাটা ওইখান থেকে কিন্তু জাপান পেয়েছিল। জাপানের আরেকটা সাহসের জায়গা মনে হয় সুজুকি, গোলকিপার।
হ্যাঁ মানে সুজুকির যে সেভগুলা আমার কাছে মনে হয় যে এই সেভগুলো জাপানকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। দুইটা দুর্দান্ত সেভ ছিল, একটা তো যে নিয়ার পোস্টে লাফিয়ে একদম গ্রাউন্ডেড সেভ, ওইটা না হলে জাপান হয়তো ম্যাচ থেকে ছিটকে পড়ে। এবং আপনি ওই জার্মানি কুরাসাও ম্যাচের একটা জিনিস খেয়াল করেন, একে ম্যাচ সমতা, হাইড্রেশন ব্রেকের পরেই কিন্তু হচ্ছে জার্মানি সেটাকে নিয়ে গেল 3-1। জাপান ওই ম্যাচে যখন ওই দুইটা হাইড্রেশন ব্রেক হলো, ওই ব্রেকের পরে দুইবার তারা পথ হারিয়েছে। হ্যাঁ, কিন্তু গেম যদি তার নিজস্ব ফ্লোতে চলতো সাধারণত যা হয়, তাহলে কি জাপান এরকম পথ নাও হারাতে পারতো? হয়তো মানে এগুলো সবই তাত্ত্বিক কথাবার্তা। আমি জানি না এই হাইড্রেশন ব্রেক আপনার কেমন লাগছে, আপনি আমাদেরকে জানাতে পারেন যে হাইড্রেশন ব্রেকে কেমন লাগছে। কিন্তু এইটা এখন একেবারে পানির মতো পরিষ্কার যে হাইড্রেশন ব্রেক এখন ম্যাচে প্রভাব রাখে, ফুটবল ম্যাচে প্রভাব রাখছে, বড় সড় প্রভাব রাখছে। ব্রাজিল ম্যাচেও একই ঘটনা ঘটছে। এবং দিন শেষে একটা জিনিস খেয়াল করেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, এশিয়ার টিমগুলো কিন্তু একটা স্ট্রং স্টার্ট এইবারের ওয়ার্ল্ড কাপে করতে পেরেছে। কোরিয়া, জাপান, কাতার, এখন বাকি আছে কারা? উজবেকিস্তান, বাকি আছে হচ্ছে আপনার জর্ডান। তারাও যদি কোনো চমক দেখিয়ে দেয় সেটাও কিন্তু অবাক হওয়ার মতো। উজবেকিস্তানের পক্ষে অসম্ভব না হয়তো, আমি জানি না, যদি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কখনোই সহজ না। মানে যে কারণে আমি কুরাসাওয়ের সঙ্গে জার্মানি জয়টা নিয়ে খুব উচ্ছ্বসিত হয়ে যাচ্ছি না। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা, এটা ভাই একটা চাপের ব্যাপার আছে। হ্যাঁ মানে ওখানে গিয়ে যে কোনো কিছু ঘটতে পারে, সেটার জন্য আপনি কাদের সাথে খেলছেন? আপনি জার্মানির সাথে। চারবারের চ্যাম্পিয়ন, চারবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা দুইবার ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে, সেটা ডিফারেন্ট, বাট এটা- যেভাবে কামব্যাক করেছে। বাট আমার না ওই ঘুরে ফিরে জার্মানি ম্যাচে ওই নয়ের প্রথম গোল খাওয়াটা মনে হচ্ছে যে না, সাম কেসেস মনে হয় নয় আসলে একটু। দেখেন এটা তো একটা দুটা রেকর্ড হয়েছে। গোল খাওয়ার কথা বলে আমার একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলটার নাম জার্মানি। তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলকে, 1 গোল বেশি আছে এখন জার্মানির। আর জার্মানি ব্রাজিলের ইতিহাস টানলে তো আবার একটু মানে ব্যাপারটা তো অন্য পর্যায়ে চলে যায় আজকাল। এখানে একটু মজার কথা বলে কি, ব্রাজিল এই জার্মানির 7-1 গোলে জয়ের পর ব্রাজিলের ও গ্লোবো তারা শিরোনাম করেছে যে কুরাসাও এখন বুঝবে ব্রাজিলিয়ানদের দুঃখ। আমি সোশ্যাল মিডিয়ায় একটা মজার জিনিস দেখলাম, নিজেরা ভুল করলেও হচ্ছে ব্রাজিলের দোষ, অন্যরা ভুল গোল করলেও স্পেশালি সেটা যদি কোনো একটা ডিজিটের সাথে মিলে যায় তখন আসলে ব্রাজিলের কিছু করাও লাগে না, ঘুরিয়ে ফিরে আবারও ব্রাজিলকে নিয়ে আসা হয়।